যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা উপদেষ্টারা। আবার তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন। আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলন পেছন থেকে মূল মাস্টারমাইন্ড বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে কেন আওয়ামী লীগ এত ভয় করে এটা নিয়ে একটু কথা বলবো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গেছেন, সেখানে সেইখানকার বাঙালি কমিউনিটির যে আওয়ামী লীগ অংশ সেই আওয়ামী লীগাররা একটা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের যে ভাষা এবং কেন বিক্ষোভ এবং এই যে বিক্ষোভের রেওয়াজ এটা নিয়ে কয়েকটি কথা বলবো। এই প্রথম বাংলাদেশ থেকে সরকার প্রধান যুক্তরাষ্ট্রে জাতিসংঘে গেলেন এবং সেখানে একটা সাইড লাইনে কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসকে নিয়ে যত ষড়যন্ত্র করতেছিল সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। ভালোভাবেই ফেসে যাচ্ছে শেখ হাসিনা, সেই সাথে তারেক রহমান। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন এবং দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূস এই কেমন ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে, সেই বিষয় নিয়ে কথা বলেছে জাহিদটা কি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। বাংলাদেশ থেকে সরকার প্রধান যুক্তরাষ্ট্রে জাতিসংঘে গেলেন এবং সেখানে একটা সাইড লাইনে কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। এবং শুধু তাই নয়, পরে দেখলাম যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভও যে তিনি কথা বললেন সেখানে, অর্থাৎ দুইটি প্রাক্তন বর্তমান প্রেসিডেন্ট এবং সবই একই দলের। অর্থাৎ ক্লিন্টনের শিশু বাবা ওবামার সাথে ছিলেন কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটা ধারাবাহিকতা দেখেন এবং সম্ভাবনা আছে যতটুকু বোঝা যায় যে কমলা হ্যারিস হয়তো চলে আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে একটি দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে ডক্টর ইউনূসের সাথে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন এবং সেই সম্পর্কটা ঝালাই করা হলো। এবং অতি ব্যস্ততার মধ্যে সাধারণত জাতিসংঘে এই ধরনের কনফারেন্সে একক সাইডলাইন মিটিং খুবই গুরুত্বপূর্ণ। মিটিং ছিল 15 মিনিটের, সেটা চলে গেল কিন্তু আধা ঘন্টা। লক্ষ্য করার বিষয়, এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের 15 মিনিট সময় ব্যয় করে। আপনাকে বুঝতে হবে এটা নিঃসব হয় না, এটা একটা আন্তরিকতা থাকে। আন্তরিক পরিবেশে কিন্তু ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু মনে করতে হবে এবং হালকাভাবে দেখার সুযোগ নেই। প্রশ্ন হলো কেন ডক্টর ইউনূসকে এতটা গুরুত্ব দিলেন? কেন? এই গুরুত্বের পিছনে মূলত ছিল যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, যুক্তরাষ্ট্র বহুদিন চেষ্টা করেছিল গণতন্ত্রের সপক্ষে, মানবাধিকার সপক্ষে কিছু কর্মকাণ্ড করার জন্য, কিন্তু ভারতের অনীহার কারণে যুক্তরাষ্ট্র সে জায়গায় সফল কাম পায়নি। চূড়ান্ত পর্যায়ে যখন নির্বাচনটা হয়ে গেল 24 সালে, ভারতকে যুক্তরাষ্ট্র যে জিনিসটা হজম করেছে আপাতত মেনে নিয়েছে, হজম করেনি কিন্তু। এবং জাপানে যখন ব্লিংটনের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ হলো লাস্ট মিটিংটাতে, সেখানে স্পষ্ট বলে দিল বাংলাদেশের পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন আমরা কিছু পরিকল্পনা আছে, তোমরা এখানে অযথা বাদ চাইবে না। এবং ভারত কিন্তু সেটা মেনে নিয়েছে। লক্ষ্য করবেন, নির্বাচন আগে আমেরিকা মেনে নিয়েছিল, নির্বাচনের পরে কিন্তু ভারত জিনিসটা থেকে কি হলো, অনমনীয় হলো না, নমনীয় হয়ে গেল। এখন যেটা ঘটলো, প্রচন্ড গণবিক্ষোভ বিপ্লব হয়ে গেল, বিপ্লবের মধ্য দিয়ে পতনটা ঘটলো। এই বিপ্লবটা কেন হলো, কে ঘটালো? এটা কি কাকতালীয় ঘটনা? অবশ্যই না। আমরা দেখেছি এই বিপ্লবের ঘটনার পিছনে অনেকগুলো অনুগ্রহ কাজ করেছে। যেমন ধরেন এই গ্রামীণ কোন অফিসে অনেকগুলো মিটিং হয়েছে, অনেকেই জানে না মিটিং হয়েছে, সেখানে এখন বেরিয়ে আসতেছে এখানে কার সাথে কার মিটিং হয়েছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসের সাথে এই আন্দোলনকারী যুব সমাজ যারা আছে বা একটা উইং যারা আছে, এনটি আওয়ামী লীগ, একটা সংযোগ ছিল যে কারণে আমেরিকা সরাসরি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে এবং আমেরিকা নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের জিনিসটা আরো ভোলাটাইল হয়ে গেল। শেষ পর্যন্ত আর্মিও একমত হয়ে গেল। এই যে আর্মি একমত হলো, তুঙ্গের মুখে শেষে চলে গেল, শেখ হাসিনা চলে যাওয়ার পিছনেও কিন্তু অনেকগুলো অনুঘটক কাজ করেছে। কিন্তু নিঃসঙ্গ সে পালায় জানি, কিন্তু আমি কিন্তু পালানোর কথা ইউজ করতেছি না। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা বিমানে, সেই হেলিকপ্টার ফিরে এসেছে, তাকে দিয়ে এসেছে। কিন্তু কে রিসিভ করেছে? প্রথম রিসিভ করেছে ইস্টার্ন কমান্ডার এয়ারফোর্সের চিফ, তার রিসিভ করেছে কে? অজিত দোভাল। খেয়াল করবেন, অর্থাৎ তারা প্রস্তুত ছিল যে শেখ হাসিনা আসবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কোনো বাদ সাধে নেই কিন্তু। অর্থাৎ ভারত আমেরিকার সম্পর্কটা, ইকুয়েশনটা অনেক বড় ইকুয়েশন কিন্তু। এখানে শেখ হাসিনার একটা সেফ এক্সিট হয়ে গেল। এরপরে পুনর্গঠনের কাজ আসে। এখন ডক্টর ইউনূস তো ক্ষমতায় বসেছেন এবং ক্ষমতায় বসতে হবে না, রাষ্ট্র চালাতে হবে। তো এই রাষ্ট্র চালানোর প্রেক্ষাপটে কিন্তু তখনই আমেরিকা থেকে ডেলিগেশন আসলেন এবং তারা বলে গেলেন যে যত সহজতা আমরা করবো আমরা আগে যাব। অর্থাৎ ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক ইমেজ বা সততার যে দক্ষতা আরো রয়েছে সেটাকে কিন্তু তারা সমর্থন করলেন। এবং তারাও চাইলেন বাংলাদেশে কিছুদিন একটা সরকার থাকার প্রয়োজন আছে যে দলীয় না। অনেকগুলো সংস্কারে হাত দিলেন ডক্টর ইউনূস। এই হাত এই জন্য দিলেন যে বাংলাদেশের রাজনীতি যে পঙ্কিলতা দেখা দিয়েছে, এটা যে পরিষ্কার করতে না পারে বিভিন্ন সেক্টরে, তাকে শুধুমাত্র নির্বাচন দিয়ে লাভ নেই, আবারও সেই এই কাঠামো নির্বাচন হলে কিন্তু আরেকজন শেখ হাসিনা সৃষ্টি হবে, আরেকটা দল সৃষ্টি হবে। এই রোধ করবে যে সংস্কারগুলি করা হলো, উনি কিন্তু কমিটি করে গেলেন। এবং ঠিক দেখেন, যখন তিনি যুক্তরাষ্ট্রে গেলেন,
সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড গুজব ছড়াচ্ছে, কথাবার্তা হচ্ছে 26 তারিখে শেখ হাসিনা ফিরবেন, দেখা যাচ্ছে অনেক কিছু ঘটে যাবে, ইউনূস সাহেব এসে দেখবেন সে নাই, জাতিসংঘ ঢুকতে পারবেন না, অনেক ঘটনা হচ্ছে। এখন জাতিসংঘ তো পতাকাই উঠায়নি এমন সমস্যা হচ্ছে কথা বলতে। এখন প্রশ্ন হলো, ইউনূস সাহেব যখন চলে গেলেন, দেখেন রয়টার্সের সাথে সাক্ষাৎ করে দিলেন কে, জেন ওয়াকার। সেই সাক্ষাৎকারে দিয়ে একটা মেসেজ দিয়ে দিলেন যে সংস্কার কর্মকাণ্ডে ডক্টর ইউনূস নেতৃত্বে সরকার আছে, আমরা তার সাথে থাকবো। এবং 18 মাস উনি একটা সময় ফিক্স আপ করে দিলেন, কিন্তু এর মধ্যে কিন্তু যত যাই হোক, অর্থাৎ এই 18 মাসের মধ্যে যদি কেউ মনে করে আন্দোলন করবে, উল্টাপাল্টা করবে, সামরিক বাহিনী সহ্য করবে, তারা বলছে আমরা সহ্য করবো না এটা। যে কোনো পরিস্থিতিতে কাম হোয়াট মে, অর্থাৎ হলো যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে সামরিক বাহিনী তার সাথে থাকবে। মেসেজ কাকে দিলেন? ওই ডক্টর ইউনূসকে, যিনি জাতিসংঘে গেলেন। অর্থাৎ জাতিসংঘে ঢোকার আগেই কিন্তু তার মেসেজ হয়ে গেল যে বাংলাদেশ সামরিক বাহিনী তার সাথে আছে এবং সংস্কারের জন্য তিনি স্বীকৃত। এই মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ছিল তার অবস্থানের কারণে। পাশাপাশি আসেন, ইউনূস সাহেব কথা বললেন, জাতিসংঘে ভাষণ দিলেন, কথা বললেন। গুরুত্বপূর্ণ হচ্ছে, এর আগে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদের সাথে জয়শঙ্করের কথা হলো, একটা প্রাইমারি ডিসকাশন, কিছু না। তারপর ব্যাপক কথাটা হলো কার সাথে? জো বাইডেনের সাথে। তিনি যখন বললেন বাংলাদেশে, ইউনূস সাহেব বললেন আপনি আমাকে সহযোগিতা করেন, যুক্তরাষ্ট্র হতে চাই আমি, তাহলে তাকে আগাতে পারবো না। যাকে সরাসরি বলে দিল কে? জো বাইডেন। খেয়াল করবেন, নট ব্লিং, স্বয়ং জো বাইডেন তাকে বলে দিল উই স্ট্যান্ড বাই ইউ। এবং যে আন্দোলনটা করেছে ছাত্ররা, স্যাক্রিফাইস করেছে, আমি মনে করি তাদের আরো স্যাক্রিফাইস করতে হবে সামনে আগে জন্য। মেসেজ ইজ ক্লিয়ার। এবং সেখানে কিন্তু আবার উই স্ট্যান্ড উইথ ইউর মধ্যে কিন্তু যে কোনো ভাবেই তোমাদের পাশে আমরা থাকবো, যে কোনো ভাবেই হোক, সেখানে কিন্তু এই শব্দ উচ্চারণ করে। এই যে কোনো ভাবে কথা আছে, এখানে গুরুত্বপূর্ণ কথা বলবি, অর্থাৎ এইখানেও যে কোনো ভাবে থাকবে, যে কোনো ভাবে থাকবে, অর্থাৎ মেসেজ গুলো যাচ্ছে কিন্তু খুব ক্লিয়ার কাট। অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতা থাকায় এই মেসেজ গুলো যাচ্ছে কোথায় এবং যাদের জন্য যাচ্ছে তারা এখন তাদের ভবিষ্যৎ বা তাদের অবস্থান কি বলবো আমি বলি শোনেন, যুক্তরাষ্ট্রে যখন তার বিরুদ্ধে দেখলাম যে মিছিল করতেছে, তারা স্লোগান দিচ্ছে, আমার খুব দুঃখ হয়। কেন জানেন? এরা কি জানে না বাংলাদেশ কি করছে? বাংলাদেশে বিপ্লব হয়ে গেল, সরকারের পতন হলো, ওরা কি বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা যে সরকারটা ছিল তারা সব ভালো কাজ করেছে, এত ভালো কাজ করেছে জাতি আর কান্নাকাটি করবে? ডক্টর ইউনূসকে কেন আওয়ামী লীগ এত ভয় করে, এটা নিয়ে একটু কথা বলবো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গেছেন, সেখানে সেইখানকার বাঙালি কমিউনিটির যে আওয়ামী লীগ অংশ, সেই আওয়ামী লীগাররা একটা বিক্ষোভ করেছে, এবং বিক্ষোভের যে ভাষা এবং কেন বিক্ষোভ এবং এই যে বিক্ষোভের রেওয়াজ, এটা নিয়ে কয়েকটি কথা বলবো। সজীব ওয়াজেদ জয় নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন গতকাল, সেটার প্রতিধ্বনি করেছেন, সেটা নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমে যদি আসি যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন। এই যে ডক্টর ইউনূস বিষয়ে অসত্য বিষোদ্গার, গালাগালি, অসত্য তথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডামূলক তথ্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা প্রচার করেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভয়। ভয়টা কিসের? কারণ ডক্টর ইউনূস তার ব্যক্তিত্বকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন বলতে তিনি তার কাজ দিয়ে নিয়ে গেছেন। কাজের কারণে সারা পৃথিবী তাকে সম্মান করে, পৃথিবী তাকে অন্য রকমের একটা মর্যাদা দেয়। ডক্টর ইউনূসকে যে সম্মান করে, ডক্টর ইউনূসকে যে মর্যাদা দেয়, সেটা অতীতে এই ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার আগে বহুবার এটা প্রমাণ হয়েছে। কিন্তু দেশের গণমাধ্যম গত 1.5 দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিলেন, একটা তোষামোদী মাধ্যমে পরিণত করেছিলেন, সেই কারণে ডক্টর ইউনূসের কোনো সংবাদ শেখ হাসিনা প্রকাশ করতে দিতেন না। একটা হচ্ছে তোষামতকারীরা প্রকাশ করতেন না, আর তোষামতকারীর বাইরে যারা ছিলেন তারাও প্রকাশ করতেন, কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে শেখ হাসিনার ভয়। তো তখন বিষয়টি তখন থেকেই আমাদের জানা ছিল, তখন থেকেই মানুষ জানতেন। কিন্তু এবার যখন তিনি নিউ ইয়র্কে গেলেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি যে সম্মান পেলেন, যে গ্রহণযোগ্যতা, যে মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করলেন এবং বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন, সেটা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম মর্যাদায় বাংলাদেশ আসীন হলো। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা যান, কারো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দেখা করেন, কথা বলেন। অধিকাংশ নেতাদের সঙ্গে, অধিকাংশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার একটা সবার জন্য যে আয়োজন, সেরকম একটা আয়োজনে দেখা হয়, সেরকম একটি আয়োজনে দেখা হয়, দাঁড়িয়ে কথা বলেন, ছবি তোলেন এবং সেটাকে ফলাও করে প্রচার করেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বারবার করে সেই কাজটি করেছেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি, বিশ্ব নেতাদের যাদের সঙ্গে তার মিটিং হয়নি, মানে বাইলেটারাল দ্বিপক্ষীয় মিটিং হয়নি, তাদের সঙ্গেও মিটিংয়ের ছবি প্রচার করেছেন। জাতিসংঘের ভেতরে ছোট্ট একটি পুরস্কার এক কোণা থেকে একজন তুলে দেন, সেরকম একটি পুরস্কারকে পৃথিবীর অন্যতম মর্যাদার পুরস্কার হিসেবে দেশের গণমাধ্যমকে দিয়ে তিনি এটা প্রচার করিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক তো পেয়েছেনই, নোবেল তো পেয়েছেনই। তো এবার যেটা হলো যে আমেরিকা সফররত ডক্টর ইউনূস তার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংগঠন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা প্রোগ্রামে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে, গণঅভ্যুত্থান রেভলিউশন বলেছেন, উনি বিপ্লব বলছেন, এটা নিয়ে কিছু কথা বলেছেন এবং এগুলো এক ধরনের বিতর্ক তৈরি করছে। আমি ব্যক্তিগতভাবেও তার মুখ থেকে এই ধরনের কথা শুনে হতাশ হয়েছে, অন্তত একটা ব্যাপারে, এবং এই ব্যাপারটা আমি একটু বলে রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই দেশের রাজনীতি তার চাইতে অনেক বেশি দিন অবজার্ভ করার সূত্র থেকে বলছি,
ডক্টর ইউনূস গ্লোবালি এত গুরুত্বপূর্ণ এবং এত ব্যস্ত একজন মানুষ, এই দেশে গত 1 থেকে 1.5 দশকে কি হয়েছে উনি খুঁটিনাটি জানেন না। সেই জানাশোনা, জানা বোঝা এবং সেটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ থাকা, মানে আমি অবজার্ভ করা এবং সেটা লেখার প্রসঙ্গের কথা বলছি, সেটা থেকে দাবি করছি যে এই ধরনের বক্তব্য প্রবলেম তৈরি করছে, প্রবলেম তৈরি করবে আরো। আমি আসবো, আমরা মূল সমস্যাটা যেটা নিয়ে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তিনি কয়েকটা জায়গায় উনি সেটা করছেন রিসেন্টলি। ইনফ্যাক্ট উনি প্রথম যখন দেশে আসেন, প্রথম যিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তখনও তার একটা বক্তব্য, এবং পরবর্তীতে অন্যান্য কিছু অনুষ্ঠানেও তিনি যেভাবে ছাত্ররা তাকে নিয়োগ করেছে এবং ছাত্রদেরকেই তিনি যেভাবে হাইলাইট করছেন, সেটা নিয়ে সমালোচনা অনেকেই তার জায়গা থেকে করেছেন, এবং তারাই করেছেন যারা এই সরকারের শত্রু নয় কেউ, যারা শেখ হাসিনা সরকারের সময় থেকে দীর্ঘ সময় তাদের অ্যাক্টিভিটি চালিয়ে গেছেন এবং এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের সরকারকে তাদেরই সরকার মনে করেন। তারা কেউ কেউ এটা সমালোচনা করেছেন এবং খুব ভুল না, মানে যাবতীয় কৃতিত্ব ছাত্রদের, এবং সেটা ছাত্রদের জায়গা থেকে এটা আরো একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা সত্যিকার অর্থেই বড় সমস্যা তৈরি করবে, করবে কি করে ফেলেছে আমরা এভাবে বলবো। সরকারকে সতর্ক হতে হবে। আমি একটা জায়গায় একটু পড়ি, তারপর মূল যে সংকটটা সেই জায়গায় আসবো। ডক্টর ইউনূস ওই প্রোগ্রামে, বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যায়, ইংরেজিতে এক্স্যাক্টলি কি বলেছেন প্রথম আলো ট্রান্সলেট করে দিয়েছে, আমি পড়ছি। দেশ গড়তে, নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় তারা কথা বলেছেন তা অসাধারণ। উনি আন্দোলনকারীদের কথা বলছেন। আমি আগে কখনো এভাবে কাউকে কথা বলতে শুনিনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত। দয়া করে তাদের সাহায্য করুন, সমর্থন করুন, তাদের স্বপ্ন যেন সত্য হয়। আমরা একসঙ্গে এই দায়িত্ব নিতে পারি। এই স্বপ্ন পূরণে আপনি আমাদের পাশে থাকবেন, ক্লিনটনকে বলছেন। তারপর তিনি 3 জন তরুণকে ডেকে আনেন। শোনা যায় একজন নাকি ঢুকে গেছে, একজন নাকি ডাকা হয়নি, যেহেতু আলোচনা দরকার নেই। উনি তাদেরকে দেখিয়ে বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয়, আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন, তাদের কাজ দেখবেন, কেঁপে উঠবেন। তারা পুরো দেশকে নাড়া দিয়েছেন। এরপর এই জায়গাটা খেয়াল করি, গুরুত্বপূর্ণ। এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, মানে অগোছালোভাবে নয়, কিছুই এমনিতেই হয়নি। এটি খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। আন্দোলন পরিকল্পিতভাবে হয়েছে কিনা, এরকম আন্দোলন যেভাবে বাংলাদেশের গণঅভ্যুত্থানটা হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে, সেটা পরিকল্পিতভাবে হওয়া সম্ভব কিনা, এখানে যে পরিমাণ ইফস অ্যান্ড বাটস আছে। আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে, আমি এই ভিডিওটা মন্তব্যে দিয়ে দিব এই কয়েক সপ্তাহ আগেই, কারণ তখনও একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেই ইস্যুটা ইনফ্যাক্ট ডক্টর ইউনূস এনেছেন এবং উনি ওনার সর্বোচ্চ জায়গা থেকে, এবং উনি আমেরিকার মাটিতে এটাকে তার জায়গা থেকে বৈধতা দিয়েছেন, তার জায়গা থেকে এন্ডোর্স করেছেন, অ্যাটলিস্ট বলবো। এটা একটা সোশ্যাল মিডিয়া বেসড এক ধরনের আলোচনা ছিল, কিন্তু চিফ অ্যাডভাইজার যখন এই কথাটা বলেন, এটাকে নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে। উনি কি বলেছেন? উনি বলছেন মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে। আমরা যে কথাটা বললাম যে 3 জন মাহফুজ আলম বলে পরিচিত, মাহফুজ আব্দুল্লাহ বলেও সম্ভবত পরিচিত, ছাত্রদেরকে ডাকা হয়। তখন তিনি কিছু বলতে যে ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, তারপর তিনি মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন ওনার হাত ধরে, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। আবার একটু পড়ে রাখি, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। আমরা জানি মাহফুজকে, মানে তিনি নিজে ক্লেম করার আগেও কেউ কেউ মাস্টার মাইন্ড এই ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন, এবং তাকে একক নেতৃত্ব হিসেবে, মানে যাদেরকে ছাত্র সমন্বয়কদেরকে আমরা সামনে দেখেছি, তাদের পেছনে থাকা মূল ব্যক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ছিল। এবং যারা মাহফুজের একটা ভিডিও এরপরে ছড়িয়ে পড়ে, যেখানে রিডিং বিটুইন লাইন্স, আমরা একটু কথাবার্তা বুঝি, আমরা ভুল বুঝি, আমাকে ভুলভাবে কোট করা হয়েছে তা না, তিনি এই ধরনের ক্লেম করেছেন। এটা তার ওই বক্তব্যে ছড়িয়ে পড়া একটা ভিডিও আমরা অনেকেই দেখেছি। সেখানে তিনি কিভাবে সফল হয়েছেন, কিভাবে সফল করেছেন এই আন্দোলনকে, সে ধরনের একটা বক্তব্য ভিডিওতে আসে। সো উনিও প্রকারান্তরে ক্লেম করেছেন, এবং এরপর উনি অস্বীকার কি করেছেন জানি না, কিন্তু ওই ক্লেমিংটা তার ওই বক্তব্যের মধ্যে ছিল। অ্যাটলিস্ট আমি এভাবে কমিউনিকেটেড হয়েছি, আমি আর কে কিভাবে হয়েছেন আমি জানি না, আমি হয়েছে এভাবে। সো আমার কাছে মনে হয়েছে উনি নিজেও একই জিনিস ক্লেম করেছেন। পরে ক্লারিফিকেশন দিয়েছেন, সেই ম্যাচ এটাও পড়েছিলেন, তার মধ্যেও রিডিং বিটুইন লাইন্স, এবং শুধু রিডিং বিটুইন লাইন্স না, ওর মধ্যে কিছু বক্তব্যও ছিল যেখানে ওই ক্লেমটা পারসিস্ট করে। যাই হোক, সেই আলোচনা জরুরি না, কিন্তু এটা এই জায়গায় থাকা ছিল, এই জায়গা পর্যন্ত ছিল। এবং উনি এটার মাস্টার মাইন্ড কি মাস্টার মাইন্ড না, যারা মুভমেন্টের সাথে ছিল তারা কথা বলছিলেন, যারা এই আন্দোলন অবজার্ভ করেছেন, যারা খুব মাইনিউটলি পার্টিসিপেট করেছেন, কোনো না কোনো ফর্মে এই ডিবেটটা ওই জায়গায় চলছিল। এখন ডক্টর ইউনূস যখন এই কথাটা বলছেন, দ্যাট মিনস ডক্টর ইউনূস কনভিন্সড। উনি কনভিন্সড যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা খুব ছড়িয়ে পড়েছিল, উনি কারিগর, উনি দ্য ব্রেইন শব্দটা ব্যবহার করেছেন ইংরেজিতে, যে এই আন্দোলনের পেছনের ব্রেইন হচ্ছে মাহফুজ আলম, এবং এভাবে তিনি একজনকে এককভাবে কৃতিত্ব দিচ্ছেন। আমরা চাইলে একটা ডিবেট সমাজে আসলে আয়োজন করতেই পারি, ফর্মাল ডিবেট হতে পারে, যেখানে যারা তাকে এই ধরনের ক্রেডিট দিতে চান, যারা মনে করেন তারা এটা জানেন,
আর যারা মনে করেন বাইরে থেকে দাঁড়িয়েই যে এই ধরনের মুভমেন্টে কোনো মাস্টার, এই মুভমেন্ট প্ল্যান মুভমেন্টই যখন না কোনো একটা, সেটা কোনো মাস্টার মাইন্ড থাকার আসলে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, ফুল স্টপ। আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছি এতগুলো ঘটনা এখানে ঘটেছে যেগুলো পরিকল্পিতভাবে হতে পারতো না, নো ওয়ে। আমি একটু রিপিট করি, আপনি শেখ হাসিনাকে রাজাকারের বাচ্চা বলাবেন, এটা প্ল্যান করে করাবেন, আপনি আবু সাইদ যেভাবে মারা গেলেন উনি মারাও যাবেন এবং এটার ভিডিও থাকবে, আপনি এগুলো এনশিওর করতে পারেন। ডক্টর ইউনূস সাইদের মৃত্যুর ব্যাপারটাকে অসাধারণভাবে রিপ্রেজেন্ট করেছেন, উনি নিজে হাত ছড়িয়ে দিয়ে, মানে এগুলো প্রত্যেকটা এই আগুন ছড়িয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুন এটাকে শেষ পর্যন্ত মুভমেন্টটাকে নিয়ে গেছে শেখ হাসিনা পতনের দিকে। এগুলো সব পরিকল্পনা করে করা যাবে। আরো অনেক আছে, আমার ওই ভিডিওটার কথা বলছি, ওর মধ্যে অনেকগুলো ঘটনার কথা আমি বলেছি, অনেকগুলো ঘটনার কথা বলছি, এবং কেউ আমরা মনে করছি যে এটা করতে পারি। ইভেন ম্যাসাকার শুরুর আগে, হত্যা করা শুরুর আগেই এই যে আপিল বিভাগকে ডেকে এনে বসিয়ে দিলে সেই জিনিসটা সেই সময় শেষ হয়ে যেতে পারতো। সো কেউ প্ল্যান করছে, এই করে 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 সরকার পতন করাবে কারো একক প্ল্যানে, মানে যেটা প্ল্যান্ড মুভমেন্টই না। ডক্টর ইউনূসও কিন্তু দুটো জায়গায় আমি মনে করি ওনার মিসপারসেপশন আছে, এবং আমার কাছে বলতেই ইচ্ছা করছে তাকে ভুল বোঝানো হচ্ছে। এই ভুল বোঝানো শেখ হাসিনার সময় আমরা প্রচুর শুনেছি। যখন শেখ হাসিনা ভুল করতেন, ভুল স্টেপস নিতেন, তখন এই কথাটা মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা হতো, আওয়ামী লীগ বলতো। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমি কথাটা শেখ হাসিনার ঢঙ্গে বলছি না, আমি যে শুরুতে বললাম শেখ হাসিনা সারা জীবন এই দেশে ছিলেন, দেশের প্রতিটা খুঁটিনাটি জানেন, উনি ক্ষমতায় বসেছিলেন, তাকে ভুল বোঝানোর কোনো কারণ নাই, উনি ওগুলো নিজে বুঝে শুনেই করতেন, নিশ্চিতভাবে করতেন। এটা আসলে মূলত শেখ হাসিনাকে বাঁচানোর জন্য। কিন্তু ডক্টর ইউনূস ভুল বোঝার শিকার হচ্ছেন কিনা এই প্রশ্ন আসলে আমাদের থাকতেই পারে লজিক্যালি, কারণ উনি একজন গ্লোবাল পার্সোনালিটি, উনি কয়দিনই বা দেশে থাকতেন, এবং দেশে থেকেও যে দেশের রাজনীতি নিয়ে খুব মনোযোগ দিয়েছেন আমাদের তা মনে হয় না, কারণ আমরা কখনো তাকে দেখিনি এই ব্যাপারে কথা বলতে। ডয়চে ভেলে খালিদ মহিউদ্দিন জানতে চায়ের সাথে যখন খালিদ মহিউদ্দিনের সাথে উনি কথা বলেছেন, উনি নিজেকে কেন দূরে রাখতে চেয়েছেন সেটাও বলেছেন। উনি মনে করেছিলেন যে এতে কিছু ঝামেলা কমাতে পারবেন, যদিও সেটা হয়ে ওঠেনি। সুতরাং উনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ এক্স্যাক্টলি কি হয়েছে, এমনকি এই মুভমেন্ট যখন হচ্ছে তখনও উনি দেশে ছিলেন না, মানে মূল সময়গুলো যখন যাচ্ছে। উনি পরে দেশে ফিরে এসেছেন, এবং ওখানেও যে উনি অবজার্ভ প্রচুর করতে পেরেছেন, নট নেসেসারিলি, উনি নিজে প্রচন্ড ব্যস্ত ছিলেন। আমরা জানি উনি প্যারিস অলিম্পিকের মানে খুব মূল ওনার থিম নিয়ে ওটা হয়েছে, সুতরাং উনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। এই মুভমেন্টের ভেতরে কোথায় কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যথেষ্ট তথ্য তার হাতে থাকার কথা না। সুতরাং তাকে ভুল বোঝানো কোট আনকোট ইম্পসিবল না, কেউ তাকে ভুল বুঝিয়েছে এবং বুঝিয়ে কাজটা করেছে। বলতেই পারি আমরা ঝুঁকির জায়গাটা কি, মানে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, এর মধ্যে অলরেডি অনেকগুলো প্রশ্ন ওঠা শুরু করেছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সিঙ্গেল আউট করা হয়েছে, বাদ করে দেওয়া হয়েছে, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছে। এবং আমি তাদেরকে একটা ভিডিও করবো, যদি সেদিন খুবই কারো কাছে খারাপ লাগবে আমি একটা বক্তব্য করছি। এবং প্রাইভেট ইউনিভার্সিটির মুভমেন্টের বিরাট বড় ডাইমেনশন আছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট মুভমেন্টের চাইতে। খুব খারাপ লাগবে হয়তো শুনতে, কেন, কিন্তু আমি বলবো এই বাস্তব কথাটা, সত্য কথাটা আমি যেভাবে বুঝি, আল এক্সপ্রেস ইট অন দ্যাট টাইম। সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে, আরো বহু বহু মানুষ বহু রকম ভাবে ইনভলভ হয়েছে, এবং ইনভলভ হয়েছে কোনো পরিকল্পিত মুভমেন্টের পার্ট হিসেবে না। এটা হলো জরুরি কথা। হ্যাঁ, ইনভলভ হতে পারে, এবং একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বে আবার সমন্বয়করা এইভাবে প্ল্যান করে যুক্ত হয়ে মুভমেন্ট করেছে তা না। কিন্তু যখন এই জিনিসটা কাউকে অ্যাট্রিবিউট করা হয়, বা এখনো সমন্বয়করা যখন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই ক্রেডিট নিয়ে যে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, যাদের কেউ কেউ কিছুদিন আগেও শেখ হাসিনার দল করতেন, শেখ হাসিনার দল কিছুদিন আগেও যারা করতেন, আমি এটাকে অসভ্যতা মনে করি। যে কেউ এটার পক্ষে যদি যুক্তি দিতে আসেন, আম চ্যালেঞ্জিং দ্যাট পারসন, ডিবেট করতে পারেন আমার সাথে। 14 পর শেখ হাসিনার দল করা যাবে, ইভেন 18 পর শেখ হাসিনার দল করা যাবে, তারা মনে করছেন মানে আমি প্রায় বলছি সেখানে জুলাই এসে শেখ হাসিনা খারাপ হয়ে গেছে, নো ওয়ে। যাই হোক, সমন্বয়করা এটা করছেন, এবং সব ক্রেডিট ছাত্রদের, সমন্বয়কদের, এবং একজন মাস্টার মাইন্ড আছেন তিনি সব করেছেন। এতে না খুব বাজে বিভেদ তৈরি হয় সমাজে। বহু মানুষ বহুভাবে বহু দিন থেকে বহু রকম মাসুল দিয়ে এই মুভমেন্টে ছিলেন, এবং এটার একটা দীর্ঘ হিস্ট্রি আছে। আমি কত ভাষায় বলি, জুলাই কিন্তু ঠাড়া পড়ে নাই, এটা একটা লম্বা হিস্ট্রি আছে, লম্বা হিস্ট্রি আছে। কিভাবে সেটা এই জুলাইকে ইনফ্লুয়েন্স করেছে, যখন এই কাজগুলো বলা হয় ইভেন আবারও বলছি, জুলাই মুভমেন্টটাও কোনোভাবেই আমরা এটা, আমার মনে হয় একটা ওপেন ডিবেট হওয়া দরকার আছে। যারা যারা মনে করেন এটা মাস্টার মাইন্ড করেছেন, এটা প্ল্যান করে করা হয়েছে, এই ভাষা ব্যবহার করা হয়েছে, মাহফুজ ভাষার কথাও বলছিলেন, কি কি করে মানুষকে কি করেছেন, we can have some debate। কেউ যদি মনে করেন ডিবেট হতে পারে, একটা পাবলিক ডিবেট হওয়ার খুবই স্কোপ আছে, খুব ভালো হয়। আমরা একটা গণতান্ত্রিক সমাজে আলাপ আলোচনা এবং ডিবেটকে নিশ্চয়ই ওয়েলকাম করতে চাই, এটা হলে মন্দ হয় না, আমি সেই ডিবেটে পার্টিসিপেট করতে প্রস্তুত আছি। কিন্তু যেটা বলছিলাম, যখন বিভেদ তৈরি করা হয়, এত বড় একটা লড়াই, এত বড় আত্মত্যাগ জাস্ট কিছু গ্রুপ অফ পিপলের হাতে তুলে দেওয়ার চেষ্টা, খুব খারাপ হচ্ছে। এটার খুব নেগেটিভ প্রভাব পড়বে, নিশ্চিতভাবেই পড়বে। এই সরকারের পেছনে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বেনিফিট নেওয়া ছাড়া আর সব মানুষ পেছনে ছিল। যখন সেটা বাদ দিয়ে কিছু মানুষ যাবতীয় কৃতিত্ব নিজেরা নিয়ে নিতে চাইছেন, অনেকে তাদেরকে দিয়ে দিতে চাইছেন, এবং বিশেষ করে ডক্টর ইউনূস যখন সেটাকে এন্ডোর্স করছেন, এটা সর্বশেষ, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ মনে হয়েছে, খারাপ লেগেছে হলো এটা একটা ভুল করেছেন উনি, ভুল করছেন, এবং ক্রমাগত এই ভুলটা উনি চালিয়ে যাচ্ছেন।
এটা এই দেশে এই সরকারের পেছনে মানুষের যে ঐক্য আছে সেটাকে নষ্ট করবে। এবং এটা ইনসাফ না, এটা ন্যায্যতা না, এটা ন্যায্যতা হয় নাই, এটা ন্যায্যতা হচ্ছে না, সে কারণেই এটা ভুল হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আশা করব ভবিষ্যতে অন্তত এই জায়গাগুলো থেকে আমাদের প্রধান উপদেষ্টা দূরে থাকবেন। আমরা প্রায় বলছি, এটা আমরা মানি, আমিও মানি, এই সরকারের ব্যর্থতা, এই সরকারের পেছন থেকে মানুষের সরে যাওয়া, সাধারণ মানুষের সরে যাওয়া খুবই ডিজাস্ট্রাস হবে। আমরা কোনোভাবেই চাই না এই সরকারটা ব্যর্থ হোক, কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখছি এই সরকারের ব্যর্থতার সম্ভাবনা বাড়ছে, দ্রুত বাড়ছে। আমি খুবই কনফিউজড। আমি মাঝে মাঝে আমার পরিচিত জনকে বলি, আমি কথা বলতে এতটা কনফিউজ কোনোদিন ছিলাম না। শেখ হাসিনা এরাতেও আমি যতটা নিশ্চিতভাবে, যতটা খোলা মনে কথা বলতে পেরেছি, আমি এতটা বলতে পারছি না। এর মানে এই না আমি কোনো ভয় পাচ্ছি সরকার আমাকে কিছু করবে না। এটা আমাদের সরকার, এবং এই সরকার কি বিভৎস পরিস্থিতিতে দায়িত্বে এসছে সেটাও আমরা জানি। সুতরাং তাদের সামলে উঠতে সময় লাগবে। নিজের মধ্যে আমি কনফিউজড, আমি কতটুকু সমালোচনা করব, কবে থেকে করব, কোন ইন্টেন্সিটিতে করব, আমি এগুলো আগে কখনো ভাবিনি, এখন ভাবছি, ভাবা উচিত মনে করছি। কিন্তু সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যা যা করছেন সরকারের দিক থেকে, আমি মনে করি পরিস্থিতি খারাপের দিকে যাবে। এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকার অন্তত মনে করেন মানুষ যখন তাদের বিরুদ্ধে প্রচুর কথা বলবে সেটার কিছু সাবস্ট্যান্স আছে, তারা এই তথ্য নিতে পারেন বাজার থেকে, এই বক্তব্যগুলোকে মানুষ কিভাবে দেখছে, তারা যদি নেন তাহলে বুঝতে পারবেন। এর মানে এই না যে কেউ অন্য কেউ ক্রেডিট ক্লেম করছে, না, এটা প্রত্যেকের ক্রেডিট। ইভেন লিস্ট সভ্যতা হচ্ছে কেউ একজন যদি মাস্টারমাইন্ড থেকেও থাকতো, ক্রেডিট তার উপরে অ্যাট্রিবিউট না করা, এটা হলো ন্যূনতম বেসিক ভব্যতা। এইটুকু ভব্যতা দেখার দরকার ছিল, কিন্তু না, আউট অফ নাথিং এটা করা হচ্ছে। এবং আমার কাছে এই জন্য মনে হয়, কুড ইট বি পার্ট অফ এ প্ল্যান? কোনো পরিকল্পনা কি আছে? যদি পরিকল্পনা থেকে থাকে, আমাদের আসলে খুঁজতে বেরোতে হবে কি সে পরিকল্পনা। একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, দীর্ঘদিন বছরের পর বছর নানা ফর্মে রাস্তায়, মাঠ বলতে এখন আমাদের সনাতন মাঠ, সাইবার মাঠ, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেশে এবং বিদেশে বসে কথা বলতে গিয়ে নিজের ফ্যামিলি মেম্বাররা টর্চারের শিকার হয়েছে না? হয়েছে। পিনাকি ভট্টাচার্যের পরিবার চাপে পড়েছে, কনক সারওয়ারের পরিবার, তাসলিম খলিলের পরিবার, জুলকারনাইন স্যারের পরিবার, ইলিয়াস হোসেনের পরিবার, প্রত্যেকে যারা খুব প্রমিনেন্টলি বাইরে কথা বলেছেন, পরিবার তো চাপে পড়েছে, কেউ মানে হয়রানির শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। ইটস আ লং হিস্ট্রি। সুতরাং এই যাবতীয় সবকিছুকে সরিয়ে রেখে প্রত্যেকটা মানুষ এই সরকারের সাথে থাকা উচিত। সবকিছুকে সরিয়ে রেখে, যে হুট করে চলে না আসার কথা বলছি, এই জিনিসগুলোকে একত্রে রাখার চেষ্টা করা দরকার আছে। সবাই যদি একসাথে এই কাজটা করতে শুরু করে, মানে তাদের কথা ঝামেলা তৈরি করছে বলে সরকার এই কাজগুলো করছিল, তাই না? তো এখন যদি সবাই একজোট হয়ে কথাগুলো আবার বলতে শুরু করে, সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করে, এবং সমালোচনা মানে স্পেসিফিক সমালোচনা না, যে সরকার অথর্ব অযোগ্য হয়ে পড়েছে, সে ইনএফিশিয়েন্ট, ইনকেপেবল সরকার, সে পারছে না, এগুলো সরকারের জন্য বিপদ তৈরি করবে। এবং ডক্টর ইউনূস নিশ্চয়ই শেখ হাসিনার মতো গুলি করে, গায়েবী মামলা দিয়ে, মানুষকে হয়রানি করে জোর করে ক্ষমতা ধরে রাখতে চাইবেন না। মানুষের সমর্থন, অসাধারণ সমর্থন মানুষের কাছে, একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে দীর্ঘদিন পর, অসাধারণ সুযোগ তৈরি হয়েছে। আমি আশা করি, আমি বিশ্বাস করি, আমি সেই আশা রাখতে চাই এখনো, যে এটার গুরুত্ব এই বর্তমান সরকার বুঝবে এবং তারা ঠিকঠাকভাবে চলবেন। এবং অন্তত মানুষ কোনটাকে কিভাবে দেখছে, জাস্ট রাষ্ট্র চালানো তো সোজা ব্যাপার না, বিরাট ব্যাপার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।